কথায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তবে কি পাকিস্তানের বিনাশ আসন্ন? কি এমন বিপরীত বুদ্ধি গ্রহণ করলো এই পাকিস্তান যে তাদের এবার ভারত বা আফগানিস্তান নয়, একেবারে খোদ ওই মুসলিম কান্ট্রি ইরান, তুরস্ক, কাতারের মতন দেশ পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলছে। আমেরিকার চাটুকারিতা করতে গিয়ে কি এবার নিজেদের লোকেদের কাছেই একেবারে ভিলেন হয়ে উঠেছে ওই ইসলামাবাদ? শেহবাজ শরীফ বা আসিফ মুনিররা কি তবে নিজেদের স্বার্থের জন্য গোটা দেশ এবং দেশবাসীকে বিপদে ফেলে দিতে চলেছে? ধর্মকে উস্কে দিয়ে সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, জঙ্গিদের লালন পালন করলেও পাকিস্তান কি বরাবরই মূলত ওই ইসলাম এবং মুসলিম বিরোধী? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পাকিস্তান, এই দেশটির সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, কিন্তু এমন সমস্ত কাণ্ড এই পাকিস্তান করে বা করে চলেছে যার জন্য এই দেশটির নাম মুখে আনতেই হচ্ছে। যেহেতু একসময় ভারতের থেকেই এই দেশটির জন্ম হয়েছিল, ভারতের বহু মানুষের আত্মীয় পরিজন এখনও ওই দেশটিতে থাকে, তাই সে সমস্ত সাধারণ নাগরিকদের কথা ভেবে সত্যি আফসোস হয় বইকি। কারণ ধর্মের জিগির তুলে দেশভাগ করলেও পাকিস্তানের যারা মাথা, তারা সাধারণ মানুষের জন্য কোনোদিনই কোনো চিন্তা করেনি। উল্টে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের আশ্রয় দিয়ে দেশের সাধারণ মানুষের জীবনকেই এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তান এবার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা শুনলে চমকে যাবেন। যে দেশটি নিজেরাই ভালো করে খেতে পায় না, যে দেশটিতে টমেটোর দাম 600 টাকা কেজি হয়, সেই দেশটি আবার সৈন্য পাঠাচ্ছে অন্য দেশে। তাও যদি বুঝতাম পাকিস্তান বাংলাদেশে সৈন্য পাঠিয়েছে, তাও না হয় মানা যেত। কিন্তু কোন দেশে পাকিস্তান সৈন্য পাঠাচ্ছে জানেন? তাহলে শুনুন, পাকিস্তান সৈন্য পাঠাচ্ছে গাজায়। নয়, হ্যাঁ, গাজায় সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান। তাও আবার একজন দুজন নয়, একেবারে 20,190 জন সেনা পাঠাচ্ছে পাকিস্তান। আগামী 2-3 সপ্তাহ ধরে গাজায় যাবে এই 20,000 পাক সেনা। খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ গাজায় কেন সেনা পাঠাচ্ছে পাকিস্তান? শীর্ষ গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি মিশরে একাধিক গোপন বৈঠক সংঘটিত হয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের মোসাদ কর্মকর্তারা, ছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ ওই CIA-র কর্মকর্তারা, এবং হাজির ছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। ওই বৈঠকেই গাজায় পাক সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি জাতীয় সংবাদ সূত্রের খবর। বোঝা যাচ্ছে যে যেখানে CIA রয়েছে, মোসাদ রয়েছে, সেখানে যে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থাকবে তা তো খুবই স্বাভাবিক, তাই নয় কি? ট্রাম্পের গাজা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গাজা ডেভেলপমেন্ট অ্যান্ড ইউটিলিটি ফোর্স হিসেবে পাকিস্তান সেনা পাঠাচ্ছে ওই গাজায়। ভাবুন একবার, যদি এটা নিশ্চিত হয় তবে ইসরায়েলের নিরাপত্তা অভিযানে পাকিস্তানের এটি প্রথম পরোক্ষ অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। যে দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে ওই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, যে দেশের অভ্যন্তরে ওই ইসলামপন্থী মনোভাবকে সংগঠিত করার জন্য লাগাতার ইসরায়েল বিরোধী মন্তব্য করা হয়েছে, সেই দেশটি এবার সেই ইসরায়েলকে সাহায্য করার জন্য গাজায় সেনা পাঠাচ্ছে।
একবার দেশটির পরিস্থিতিটা ভাবুন, যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে ইরান, ফিলিস্তিনিদের উপর লাগাতার হামলার কারণে যে ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেখানে পাকিস্তান সেনা পাঠিয়ে পরোক্ষে ওই ইসরায়েলকে সাহায্য করছে, তাও আবার ওই আমেরিকার নির্দেশে। চাটুকারিতা কোন সীমায় পৌঁছলে একটি দেশ এমনটা করতে পারে তা আপনারাই নির্ধারণ করুন। একটি জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, পশ্চিমা নজরদারির অধীনে একটি গোপন চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী গাজায় শান্তি ফেরানোর কথা বলে পুনর্বাসন এবং পুনর্গঠনের নামে একটি মানবিক মিশন গ্রহণ করা হয়েছে, যার জন্য গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা রিপোর্ট আরও বলছে যে এই মানবিক মিশনের ছদ্মবেশে পাকিস্তানের আসল কাজ হবে অবশিষ্ট হামাসকে নিরস্ত্র করা এবং পশ্চিমাদের নির্দেশ মেনে ওই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করা। ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি বাফার ফোর্স হিসেবেই এই পাকিস্তানি সেনা কাজ করবে বলেই মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে আরও বলা হয়েছে যে গোয়েন্দাদের তথ্য থেকে এটাও জানা যাচ্ছে যে পাকিস্তান তার পাসপোর্টের নতুন সংস্করণ থেকে ওই ইসরায়েলের জন্য পাসপোর্ট বৈধ নয় এই লাইনটি সরিয়ে দিয়েছে, যা আসলে ওই তেল আবিবের প্রতি পাকিস্তানের নরম মনোভাব প্রদর্শন হিসেবেই মনে করা হচ্ছে। আবার ইসরায়েলের গণমাধ্যমে পাকিস্তানের এই ভূমিকাকে কৌশলগতভাবে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই ভূমিকাকে ভালো চোখে দেখছে না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি। পাকিস্তানের এই অবস্থানে তাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। তবে কি শুধু ভারতের সাথে নয়, এবার মুসলিম অধ্যুষিত দেশগুলোর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে পাকিস্তান। কিসের লোভে পাকিস্তানের এই পদস্খলন? কি কারণে পাকিস্তান বাধ্য হলো নিজেদের জাতের অভিমান সম্মান ভুলে ওই পশ্চিমাদের দাসত্ব করতে? পাকিস্তানের এই অবস্থানের পর কি বলছে ইরান, তুরস্ক বা কাতার? বিশ্বাসঘাতক এই পাকিস্তানকে নিয়ে কি বলছে ভারত? আপনাদের জানাই, এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে ভাতে মারা পড়তে চলেছে তারা। এর আগে একটি এপিসোডে পাকিস্তানের আর্থিক দুরবস্থার একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। জানেন কি এই মুহূর্তে পাকিস্তান কতটা ঋণে জর্জরিত রয়েছে? তথ্য বলছে 2025 সালের জুন মাস নাগাদ পাকিস্তানের সরকারি ঋণের পরিমাণ প্রায় $286.8 বিলিয়ন পৌঁছেছে। দেশীয় ঋণ বৃদ্ধি পেয়েছে 15%। বৈদেশিক ঋণও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমশ কমেছে সরকারি রাজস্ব আদায়, সঠিক পরিকল্পনার অভাব আর রাজনৈতিক অস্থিরতা ওই পাকিস্তানকে একেবারে খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষের জীবন জীবিকা এই মুহূর্তে একেবারে সংকটের মুখে, কারণ মুদ্রাস্ফীতির জল একেবারে নাকের ওপর দিয়ে বইছে, যার ফলে সাধারণ মানুষের চাহিদা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতা একেবারে কমিয়ে দিয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে। জানেন কি ডলার প্রতি এই মুহূর্তে পাকিস্তানের টাকার দাম কোথায় গিয়ে পৌঁছেছে? যেখানে ভারতে ডলার প্রতি টাকার দাম 88 টাকা 85 পয়সা, সেখানে ডলার প্রতি পাকিস্তানের টাকার দাম
280 টাকারও বেশি। আবার ভারতের 1 টাকার মূল্য ওই পাকিস্তানে 3 টাকারও বেশি। শুনলে অবাক হবেন যে বাংলাদেশের টাকার দামও ওই পাকিস্তানের টাকার দামের থেকে বেশি। বাংলাদেশের 1 টাকার মূল্য ওই পাকিস্তানে প্রায় 2.5 টাকার সমান। ভাবুন, একবার ভাবুন ওই দেশটার কি অবস্থা। ভারতের থেকে পাকিস্তানের জন্ম হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তান সব সময় ভারতের থেকে পিছিয়ে থাকবে, এটা একেবারে ধ্রুব সত্য। কিন্তু বাংলাদেশ তো ওই পাকিস্তানের থেকে বেরিয়ে এসেছিল, সেই বাংলাদেশও এখন পাকিস্তানের থেকে এগিয়ে গেছে। আর বাংলাদেশের এখন যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তারা সেই পিছিয়ে পড়া পাকিস্তানের পা ধরছেন। ভাবুন অবস্থাটা। যাকে আবার একটু প্রসঙ্গে ফিরি, পাকিস্তানের কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের তালিকা দিলেই আপনারা বুঝতে পারবেন যে সে দেশের সাধারণ মানুষ ঠিক কি অবস্থায় রয়েছে। আচ্ছা, আমাদের দেশেই হোক বা যে কোনো জায়গায় গরিব মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটা কি? সবচেয়ে সস্তার খাবার কি? আলু। খেয়াল করে দেখুন, আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে এই আলুটা সব রাজ্যেই পাওয়া যায়, সব রাজ্যের মানুষই খান। গরিব মানুষের কাছে এই আলুটাই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু পাকিস্তানে 1 কেজি আলুর দাম শুনলে চমকে উঠবেন। নভেম্বরে পাকিস্তানি টাকায় 1 কেজি আলুর দাম 196 টাকা থেকে 1482 টাকা। 1 লিটার দুধের দাম 399 পাকিস্তানি টাকা। আর 1 কেজি চিনির দাম 188 টাকা থেকে 210 পাকিস্তানি টাকা। আর এর আগেই আপনাদেরকে বলেছি পাকিস্তানের টমেটোর দাম 600 টাকা কিলোতে পৌঁছেছিল। তাহলে এবার বুঝুন সেখানকার আম জনতা কেমন আছেন। একবার নিজেরা ফিল করুন যে এরকম মূল্য বৃদ্ধি যদি আমাদের এই রাজ্যে তথা দেশে হয় তাহলে আমাদের কি অবস্থাটা হবে। ঠিক ততটাই দুরবস্থায় রয়েছে ওই পাকিস্তানের আম জনতা। এই অবস্থায় ভিক্ষে করা ছাড়া আর কি বা করার আছে ওই পাকিস্তানের। কিন্তু তাই বলে নিজের মান ইজ্জত ধর্ম খুইয়ে একেবারে ওই পশ্চিমাদের পায়ে পড়তে হবে। গাজায় সৈন্য কেন পাঠিয়েছে পাকিস্তান জানেন? তাহলে শুনুন। জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি বলছে ওয়াশিংটন এবং তেল আবিব মানে আমেরিকা আর ইসরায়েল ওই পাকিস্তানকে বিশ্বব্যাংকের ঋণে ছাড়, ঋণ পরিশোধের সময়সূচি বাড়ানোর এবং উপসাগরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে আর্থিক সাহায্য সহ বেশ কিছু অর্থনৈতিক ছাড়ের অফার দিয়েছে। আর বেঁচে থাকার জন্য এই ভিক্ষের প্রয়োজন রয়েছে ওই পাকিস্তানের। ফলে এক কথায় বলাই যায় যে ভিক্ষে লাভের আশায় জাত খুইয়ে ইসরায়েলকে পরোক্ষে সহায়তা করতে ওই গাজায় সেনা পাঠাচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের এই দাসত্বের জন্য সহযোগিতার জন্য ইতিমধ্যেই নাকি পাকিস্তানকে কূটনৈতিক ত্রাণের মাধ্যমে নীরবে পুরস্কৃত করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে এর ফলে ওই পশ্চিমা দেশগুলো ইসলামাবাদের মানবাধিকার রেকর্ডের ওপর সমালোচনা কমিয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলো সমালোচনা কমালেও এবার যে নিজের ধর্মীয় তুতো ভাই দেশগুলোর সমালোচনার মুখে পড়তে চলেছে পাকিস্তান, সে বেলায় পাকিস্তানের তরফে ওই গাজায় সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করতে পারে ইরান, তুরস্ক এবং কাতার। পাকিস্তানের এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা এবং পশ্চিমা স্বার্থের কাছে আত্মসমর্পণ হিসেবেই দেখছে তারা।
বিশ্লেষকরা বলছেন যে এই সিদ্ধান্ত পাকিস্তানের শক্তিশালী ওই ইসলামপন্থী মহলগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে, যাদের অনেকেই এখনো ওই ইসরায়েলকে অস্তিত্বের শত্রু বলেই মনে করে। এদিকে দ্য হিন্দুর একটি রিপোর্ট বলছে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার তিনি জানিয়েছেন, পাকিস্তান মুসলিম দেশগুলোর শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ওই গাজায় নাকি সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এক্ষেত্রে আবার নিজেদের ঢাল হিসেবে ওই পাক বিদেশমন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 8টি মুসলিম দেশের নেতাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কথাও উল্লেখ করেছেন। এখানে আপনাদেরকে জানাই যে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 80তম অধিবেশনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে গাজা নিয়ে আলোচনাও হয়েছিল। পাক বিদেশমন্ত্রী আরও দাবি করেছেন যে গাজার শান্তি পরিকল্পনা নিয়ে তিনি সৌদির বিদেশমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছেন। সৌদির বিদেশমন্ত্রী জানিয়েছেন, আরও 5টি দেশ গাজার শান্তি প্রক্রিয়া নিয়ে একটি যৌথ বিবৃতিতে ঐক্যমতে পৌঁছেছে এবং তারা ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও যোগাযোগ করছে বলে দাবি করেছেন ওই ইশাক দার। ভাবুন একবার, যে পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর তৈরি করে, যে পাকিস্তানে জঙ্গিদের লালন পালন করা হয়, যে পাকিস্তান রক্তের হোলি খেলতে পছন্দ করে, তারা নাকি গাজায় শান্তির কথা ভাবছে। এটাও সম্ভব। এটাকে আপনারা শতাব্দীর সেরা জোকস হিসেবে বিবেচিত করবেন কিনা একবার ভেবে দেখুন। তবে আমি বলতে পারি যে পাকিস্তানের বিশ্বাসঘাতকতা এই প্রথম নয়। ভারতের সাথে তারা যেমন লাগাতার বিশ্বাসঘাতকতা করে এসেছে, তেমন 1970-এর দশকে ওই ফিলিস্তিনিদের সাথেও বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে এই পাকিস্তানের। কি সেই ইতিহাস জানেন কি? ফিলিস্তিনিদের মৃত্যুর সাথে ওই পাকিস্তানি সেনাবাহিনীর যোগসূত্র স্থাপনের প্রথম ঘটনাটি ঘটেছিল জর্ডানে, যা ব্ল্যাক সেপ্টেম্বর হিসেবে কুখ্যাত হয়ে রয়েছে। এই ব্ল্যাক সেপ্টেম্বর সংঘাতের সময় প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন জর্ডনের রাজা হুসেনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিল। সেই সময় পাকিস্তানের জেনারেল জিয়াউল হক ওই জর্ডানের সেনাবাহিনীতে সেকেন্ড ম্যান হিসেবে কাজ করেছিলেন। ফিলিস্তিনি শরণার্থীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন ওই জিয়াউল হক। জর্ডানের সামরিক অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শরণার্থী। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর প্রধান এই জিয়াউল হককে কিছু মহলে তাই ফিলিস্তিনি হত্যাকারী হিসেবেও চিহ্নিত করা যায়। এই ইতিহাস ইরান সহ সমগ্র মুসলিম অধ্যুষিত দেশ নিশ্চয়ই মনে রেখেছে। ফলে পাকিস্তানের থেকে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি বা আশা করা যেতে পারে? পাকিস্তানের এই আমেরিকার প্রতি বশ্যতা বিশ্বের অন্য মুসলিম অধ্যুষিত দেশ বা ইসলামপন্থীরা যে খুব একটা ভালো চোখে দেখছে না, তা ওই পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি দেখলেই বোঝা যায়। এখন দেখার ইরান সহ অন্য মুসলিম অধ্যুষিত দেশগুলোও ওই পাকিস্তানকে এক ঘরে করে দেয় কিনা। আজ এ পর্যন্তই। নমস্কার।